নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ শেয়ার করছি দারুণ সুস্বাদু পটলের তিল ভাজার রেসিপি। খেতে অসাধারণ সুস্বাদু হয়। গরম ভাতের সাথে এই একটা পদ থাকলেই কিন্তু সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। পটল দিয়ে আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি, তবে এইটা হচ্ছে আমার অন্যতম প্রিয় একটা রেসিপি। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এই তিল পটল বানানোর জন্য আমি এখানে কয়েকটা বড় সাইজের পটল নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ছোট বড় যে কোনো মাপের পটল দিয়ে বানাতে পারেন এটা। আর পটল আপনি যতই যত্ন আত্তি করে সিন্ধুকে গুছিয়ে রাখলেও কিন্তু পটল কয়েকদিন থাকলেই একটু হলদেটে হয়ে যায়। তো সেই রকম পটল দিয়েই কিন্তু এই রেসিপিটা দারুণ হয় খেতে, কারণ একটু পেকে গেলে পটল তার মধ্যে একটা মিষ্টত্ব চলে আসে। এবং এই পটলগুলো দিয়েই কিন্তু আজকের এই ঝাল ঝাল তিল পটল, মানে পটলের মিষ্টত্ব আর তার সাথে মশলার ঝাল তো রয়েছেই, এই দুটো মিলেমিশে কিন্তু দারুণ একটা কম্বিনেশন তৈরি হবে। তো পটলটাকে আমরা জাস্ট এরকমভাবে একটু স্কিনটা চেঁচে নেব। অনেকেই কনফিউজড হয়ে যান যে পাকা পটল দিয়ে কি করব, ফেলে দেবো নাকি। সেরকম কিন্তু একদমই নয়। পাকা পটল, আমি তো পটল এত ভালোবাসি খেতে যে মনে হয় সেই সোনার আংটির মতো আর কি, যে সোনার আংটি আবার বাঁকা, পটল তা নাকি আবার পাকা। আমি তো পটল ভাজা খেতেও ভীষণ ভালোবাসি, মানে এরকম একটু পাকা পটল আমি ভেজেও খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। দারুণ লাগে আমার পটল খেতে। দেখুন, পটলের দানাগুলো আপনাদের দেখালে বুঝতে পারবেন, পটলগুলো কিন্তু একেবারে পেকে যায়নি, মানে দানাগুলো একেবারে নরম রয়েছে। কিন্তু পটল পেকে গেলে যেরকম দানা অনেকটা শক্ত হয়ে যায়, এটা কিন্তু সেরকম একদমই নয়, দানা নরম রয়েছে। জাস্ট কয়েকদিন এটা ফ্রিজে ছিল, চোখের অগোচরে ছিল আর কি, তো সেই কারণে একটু ওপরটা হলদেটে হয়ে গেছে। তো ভাবলাম এরকম অনেকের সাথেই এই ঘটনা ঘটে থাকে, তো এইভাবে রেসিপিটা যদি শেয়ার করি আপনারাও হয়তো অনেকে উপকৃত হবেন, তাই জন্যই শেয়ার করা। আচ্ছা, পটলগুলো স্কিন চেঁচে নিয়ে দুটুকরো করে কেটে আমি আর একবার ধুয়ে নিয়েছি। তো এবার এই পটলগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি আমি, যাতে এতে মশলা মাখাতে সুবিধা হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টিস্পুন মতো নুন, আর একটু দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুনের একটু বেশি দিয়েছি, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়োটা আমি মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু যে খুব বেশি পরিমাণে দিতে হবে সেরকম নয়, 2 থেকে 2.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো এভাবে উল্টিয়ে দিয়ে দিচ্ছি, মানে ভেতরের দিকটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য তেলের উপরে এই পটলের ভেতরের দিকটা দিয়ে দিচ্ছি। সবকটা একসাথেই দিয়ে দেবো, একটু অ্যাডজাস্ট করে বসে নেবে আর কি, ওই ট্রেনের সিটের মতন। জায়গা না হলেও 4 নম্বর জনকে যেরকম একটু অ্যাডজাস্ট করে বসতে হয় সেরকম। অ্যাকচুয়ালি পটল একটু ভাজা হলেই নরম হয়ে একটু শ্রিঙ্ক করবে, তো সেই সময় জায়গা হয়ে যাবে, তাই একবারেই সবকটা পটল আমি দিয়ে দিলাম। তো পটলটা যাতে ভাজতে ভাজতে নরম হয়ে যায় তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আর এদিকে আমি নিয়েছি 4 টেবিল চামচ সাদা তিল। তো তিলটাকে রোস্ট করার কিন্তু কোনো দরকার নেই, একদম ডিরেক্টলি তিলটা আমরা বেটেই ব্যবহার করব। শুধু তিলটা বাটার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু একটু ঝাল ঝাল করব সেই জন্য এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যারা ঝাল একেবারেই খেতে পারেন না তারা 2টো লঙ্কা দিতে পারেন বা লঙ্কা ছাড়াও করতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এটা আমি বেটে নিয়ে আসছি। দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি, মানে তিল এবং কাঁচা লঙ্কাটা। এবার দেখি পটলটা ভাজা হয়েছে কিনা। পটলগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজলে হয়ে যাবে। এবার অপর পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখুন এরা ট্রেন বাসের প্যাসেঞ্জারের মতো সব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে এই ফ্রাইং প্যানটার মধ্যেই।
তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে। এই সাইডে যেটুকু জায়গা আছে ওর মধ্যেই দিয়ে দিতাম। আর এর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, ছোট ছোট কাঁচা লঙ্কা দিলাম দুটো, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। পটলগুলো কিন্তু তুলে রাখার দরকার নেই, ওই যে বললাম ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একটু ভেজে নিয়েছি ফোড়নটা, নিয়ে এবার আবার এই পটলগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে। এবার এই যে তিল এবং কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু আর জল দেব না এর মধ্যে, একদম ভাজা ভাজা হবে এটা। পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে একটু ভেজে নেব। আচ্ছা, মশলার জারে সামান্য একটু মশলা লেগেছিল, তো এর মধ্যে একটু জল দিয়ে এই জলটুকুই আমি দিচ্ছি, যাতে মশলাটা নষ্ট না হয়, না হলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন ছিল না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পটল ভাজার সময় একটু নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দেব সামান্য একটু মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আলাদা করে হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই, এই সামান্য কয়েকটা উপকরণেই কিন্তু রান্নাটা হয়ে যায়। মানে মশলাপাতি বাদ দিলে পটল, তিল এবং কাঁচা লঙ্কা, এই হচ্ছে এই রান্নার মেন উপকরণ। আর মশলার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইটুকুই ব্যাস। আর একটু তেল, একদম ভাজা ভাজা করবো এটাকে। এই যে যেটুকু জল এখনো আছে সেটুকু জলও আর থাকবে না। পটল তো নরম হয়েই গেছে, পটল ভাজতে ভাজতেই পটল নরম হয়ে যায়, তো আলাদা করে রান্নার জন্য আর খুব বেশি সময় দিতে হয় না একে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে, আবারও একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আর সাইড থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এই যে তিল বাটাটা ভাজা ভাজা হয়েছে না, এটা শুধু ভাতে মেখে খেতেও দারুণ লাগে। আমাদের তিল পটল এখানে একেবারে রেডি। এবার এটাকে সার্ভ করে দেব। এটাকে তিল পটল না বলে পটলের তিল ভাজা বললে কিন্তু বেশ ভালো লাগবে শুনতে, আমার মনে হচ্ছে। মানে তিল পটল বা পটল পোস্ত ওগুলোতে একটু গ্রেভি থাকলে ভালো লাগে, তো এটা আমি বললাম এটাকে পটলের তিল ভাজা। আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।